হ্যালো এভরিওয়ান, WBCS স্পেশাল ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাসটা তোমাদের প্রিলিমিনারি এবং মেন্স দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট। এর আগের দিন বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে, যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নেবে। প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া রয়েছে। আজকে করবো আমরা হচ্ছে 45 নম্বর অঙ্ক থেকে। 45 নম্বর অঙ্কটা হয়ে গেছিল, আজকে করবো তারপরে থেকে 46। 46 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তো। 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো। 5টি সংখ্যা ছিল যাদের গড় ছিল 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয়ে যায় 16। তাহলে 4টি সংখ্যা থাকবে। এই 4টি সংখ্যার গড় বলেছে আমাদের 16। তাহলে 5টি সংখ্যার গড় 18 হলে তাদের মোট কত হবে? 5 18 90, আর 4 16 হয়ে যাবে 64, করে দেবো বিয়োগ 6, শেষে 6 একটা মাত্র অপশন আছে বি। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এখান থেকে যদি তোমরা বিয়োগ করো তাহলে 26 আসবে। নেক্সট অঙ্ক বলেছে, যদি 16A প্লাস 16B ইকুয়াল টু 48 হয়, তবে এ এবং বি এর গড় মান নির্ণয় করো। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 16 যখন কমন নেব তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এখানে চলে আসলো 48, 3 16 48। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে গড় মানে কি 2 দিয়ে ভাগ, কারণ এ এবং বি দুটোই সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে এটার মান চলে আসে 1.5, মানে 1.5। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে এ মাইনাস বি এর 50% ইকুয়াল টু এ প্লাস বি এর 30% হলে এক্স ওয়াই এর শতকরা কত ভাগ? এক্স ইকুয়াল টু বের করতে হবে। এখানে এক্স মাইনাস ওয়াই এর 50% পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, আর এখানে এক্স প্লাস ওয়াই এর 30% পার্সেন্টেজ উঠে গেল নিচে 100। 100 100 কেটে গেল, 3 3 কেটে গেল। তাহলে এখানে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসলে এখানে 8x, না সরি 8x কেন হবে, 2x ইকুয়াল টু 8y। এখানে 4, তাহলে x ইকুয়াল টু 4y। এখানে যেহেতু 4 চলে আসলো মানে 25%। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। ওয়াই এর শতকরা কত অংশ, এখানে ওয়াই ইকুয়াল টু কত আসবে, 1/4 ইন্টু এক্স। ওয়াই এক্স, এখানে অ্যাকচুয়ালি থাকার কথা ছিল ওয়াই এক্স এর শতকরা কত অংশ। ঠিক আছে, এবার 4 থাকলেই কি করে 25% হয় সেটা আমি একটু বলে দিই। আমরা জানি 1 অংশ মানে 100, 1/2 অংশ মানে 50%, 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ, মানে 25%। এরকম করে মনে রাখবে। 1/2 মানে 2 ভাগের 1 ভাগ। 1/8 মানে হচ্ছে 12.5%, মানে 8 ভাগের 1 ভাগ।
কয়েকটা স্ট্যান্ডার্ড জিনিস আছে, সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট অঙ্ক বলেছে 36 জন ছাত্রের বয়সের গড় 14 বছর। শিক্ষকের বয়স যোগ করার ফলে গড় বয়স 1 বছর বেড়ে গেল। শিক্ষকের বয়স কত? 14 বছর ছিল, 36 জনের গড় বয়স ছিল 14 বছর। এটা যদি একটু শর্টকাটে করে তাহলে 14 বছর গড় ছিল, সেই গড় হয়ে যাবে 15 বছর, 1 বছর বেড়ে যাবে। তার মানে 36 জনের বয়স কিন্তু 36 মানে 1 বছর এখানে বেড়েছে। তাহলে 36 জনের ক্ষেত্রে কিন্তু 36 বছর বাড়াতে হবে। আর এই 36 বছর হয়ে যাবে শিক্ষকের, আবার 36 জনকে তো বাড়ালো 1 বছর করে, 36 জনকে বাড়ানোর পরে যে বয়সটা শিক্ষকের পড়ে থাকবে সেটাও কিন্তু 36 হবে, না হলে গড় কী হবে? তাহলে 72 হবে। উপরে কোনোটিই নয়, 72 হবে শিক্ষকের বয়স। ও না, সরি, এখানে 36 হবে না, এখানে হয়ে যাবে, এটা গড় বয়স আমি বলেছি 15 বছর হয়ে গেছে, 15 যোগ হবে, তাহলে হয়ে যাচ্ছে 51। 51 বছর, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। সরি ফর দিস মিস্টেক, কারণ শিক্ষকের নিজের বয়স হয়ে যাবে 15 বছর। 36 জন ছাত্র ছিল, প্রত্যেকটি ছাত্রের জন্য 1 1 করে বেড়েছে, মানে 36 বেড়েছে। আর যখন 1 বেড়েছে তখন 15 হয়েছে বয়স। এই 15 বছর যখন বয়স হলো, তার মানে শিক্ষকের বয়স কিন্তু 15 বছর হয়ে যাবে, ওদের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এর সাথে 15 যোগ। তারপর বলছে এ এর বেতন বি এর বেতনের 40%, যেটা আবার সি এর বেতনের 25%। তাহলে এ ইকুয়াল টু কি আসবে? বি এর 40%, এটা হয়ে যাবে সি এর 25%। এখানে আবার বলেছে বি এর বেতনের 40%, যেটা আবার এখানে বি এর বেতন আবার বলেছে সি এর 25%। ঠিক আছে, তাহলে এ এর বেতনটা কত হবে? তাহলে এ ইকুয়াল টু, এখানে বি ইকুয়াল টু সি এর 20%, এই মানটা আমরা বসিয়ে দিই, সি ইন্টু 25% ইন্টু 40%। শুধুমাত্র বি এর জায়গায় সি ইন্টু 25% বসিয়ে দিলাম। এবার পার্সেন্টেজ চিহ্ন উঠাবো, যে কোনো একটা উঠাই, কারণ আর একটা পার্সেন্টেজ আমাদের দরকার হবে। তাহলে এখানে সি ইন্টু 25% মানে নিচে 100 ইন্টু 4 25 100, 4 দিয়ে 40কে কাটলে 10, তাহলে আমাদের চলে আসলো সি ইন্টু 10%, মানে এর বেতন হচ্ছে সি এর 10%। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট বলেছে পিটার তার আয়ের 10% সঞ্চয় করে। 2 বছর পরে তার আয় 20% বৃদ্ধি পায়, তখনও সে সমপরিমাণ টাকা সঞ্চয় করে। শতকরা কী হারে তার ব্যয় বেড়েছে? ব্যয় বেড়ে যাওয়ার ফলে বেতন বেড়েছে, কিন্তু সঞ্চয় কিন্তু বাড়েনি। ধরে নিলাম পিটার 100 টাকা বেতন পায়, 10% সঞ্চয় করে এবং 90 টাকা সে খরচ করে। এটা হচ্ছে খরচ, এটা সঞ্চয়। 10 টাকা সঞ্চয় কী করে করে? 10% সঞ্চয় করে। এবার 20% বেতন যখন বৃদ্ধি পেয়েছে, তার বেতন হয়ে যাবে 120 টাকা। 100 টাকায় 20 টাকা বেড়েছে। তার সঞ্চয়, আমি খরচটা কিন্তু সেই ব্যয়, মানে খরচ বা ব্যয়, তখন সে 10 টাকায় কিন্তু সঞ্চয় করবে, কিন্তু 110 টাকা কিন্তু সে খরচ করেছে। তাহলে 90 টাকায় সে খরচ বেড়েছে হচ্ছে, কত টাকা খরচ বেড়েছে? খরচ বৃদ্ধি পেয়েছে 20 টাকা।
তাহলে 90 টাকায় যখন খরচ তার 20 টাকা বৃদ্ধি পায়, তাহলে 100 টাকায় কত টাকা বৃদ্ধি পাবে সেটা আমাদের শতকরা বের করতে হবে, তাই তো? দুইশো ডিভাইডেড 9। এটা যদি ভাগ করা যায় তাহলে কত আসবে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 9, 22 পূর্ণ 2-9%। অপশন নম্বর সি, বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? 4টি 9 হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100, বিয়োগ করে দাও জাস্ট 9899। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এবার যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 2টো 9, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 1টা 9। এগুলো তো আমরা সবাই জানি। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 3টা 0 মানে 1000। এগুলো আমরা বেসিকটা কিন্তু জানি। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটা পরস্পর মৌলিক, কোন দুটি পরস্পর মৌলিক, কোন দুটি পরস্পর মৌলিক হবে আমাদের দেখতে হবে। 37 দিয়ে 101কে ভাগ করা যায় কিনা? 37কে 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9 আর একে 10। এই কেন এরকম হলো কেন? 9 111, মানে 37 দিয়ে 110কে কিন্তু ভাগ করা যায় না। তাহলে এটাই হবে, প্রথমটাই হয়ে যাবে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। এটাকে 11 দিয়ে ভাগ করা যাবে, এটাও ভাগ করা যাবে, আর বাকিগুলো কিন্তু ভাগ করা যাবে। প্রথমটা চেক করলাম, প্রথমটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক বলেছে এটার মান কত হবে? এ বি সি ডি করে যখন এটা আমরা লিখব এক্স মাইনাস, এটা একটা ট্রিকি অঙ্ক, রিজনিং টাইপের, এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পরে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঢুকে যাবে। কিছু বেসিক করব, তারপরে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পরপর কিন্তু ঢুকতে থাকবে। এখানে যে এক্স মাইনাস এক্স আসবে এটার মান হয়ে যাবে 0, আর 0 দিয়ে সবগুলোকে যখন গুণ করব কোনো কিছুকে তখন মানটা চলে আসবে 0। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। বলেছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটি অঙ্কটা স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত? 10 থেকে 50 এর মধ্যে কোন সংখ্যাগুলো আছে যাদের স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না? সেগুলো হচ্ছে 11, 22, 33, 44। বলেছে যে মৌলিক সংখ্যাটির, এর মধ্যে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে মৌলিক সংখ্যা একমাত্র 11। তার কি বলেছে? তার বর্গ বলেছে, মানে স্কোয়ার যদি বের করি তাহলে 121 আসে, 11 11 121। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? একটা অঙ্ক করাবো, বাকিটা কিন্তু আমি শর্টকাটে করাবো। ধরে নিলাম দুটি সংখ্যা এক্স প্লাস ওয়াই, তাহলে তাদের যোগফল 30, আর যদি বিয়োগফল হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18। দুটো করে দাও যোগ, দুটো সমীকরণকে করে দাও যোগ, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x ইকুয়াল টু এখানে চলে আসবে 48। তাহলে এক্স ইকুয়াল টু, এখানে অবভিয়াসলি বড় সংখ্যা কোনটা? এক্স, এক্সটা আগে লিখেছি মানে এক্সটা এখানে বড় সংখ্যা ধরা হয়েছে, হয়ে গেল আমাদের 24। অপশন নম্বর সি। এবার যদি বলে এরকম যদি বড় সংখ্যা বের করতে বলে, তাহলে তার ক্ষেত্রে শর্টকাট নিয়ম হচ্ছে দুটোকে যোগ করে দাও, 30 আর 18, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। আর যদি ছোট সংখ্যা বলে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। এটা একটু যদি লিখে দেই, যোগ 2 দিয়ে ভাগ, আর এখানে বিয়োগ। ছোট সংখ্যাটি বের করতে গেলে এই নিয়মটা আমাদের ফলো করতে হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। নেক্সট অঙ্ক,
দুটি সংখ্যার যোগফল বলেছে 48 এবং বিয়োগফল 64 আর বিয়োগফল 36। ছোট সংখ্যাটি কত? একটু আগে যে নিয়ম করলাম, দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। বিয়োগ করলে আমাদের এখানে চলে আসলো 8 আর 28। এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে 14। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। বলেছে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12, দুটি গুণফল কত? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12। তাদের গুণফল বের করতে বলেছে। গুণফলের নিয়ম আছে এক্স প্লাস ওয়াই, এটা একটা সূত্র, ঠিক আছে। গুণফল যেহেতু বের করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এই সম্পূর্ণটাকে 1/4। এটা হচ্ছে আমাদের গুণফলের নিয়ম। এবার যেটা আমরা ছোটোবেলায় শিখেছি যে সূত্রটা, সেটা হচ্ছে 4xy ইকুয়াল টু, সূত্র পড়েছিলাম ছোটোবেলায়, মনে আছে? অবভিয়াসলি মনে আছে। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানে আরেকটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা শুধু মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুটো সূত্র আমাদের বর্গকে কাজে লাগে, এটা খেয়াল রাখবে। এই দুটো সূত্র আমাদের বর্গকে কিন্তু কাজে লাগে। এত কিছু আমাদের দরকার নেই এখন, শুধুমাত্র এই সূত্রটা তোমরা রাফে লিখে রাখবে। আমরা যেটা অঙ্ক করব সেটা এখানে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে যোগফল এবং বিয়োগফল বসিয়ে দিয়ে 1/4 এখানে হয়ে যাবে 18 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাই না? এবার আমরা 1/4 দুটোকে একবার যোগ হবে। আর একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি a মাইনাস বি। এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এই হিসাবেই করব আমরা। প্রথমে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। যখন যোগ করব তখন 18 আর 12 যোগ করলে হয়ে যাবে 30, কারণ গুণটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা কিন্তু 18 স্কোয়ার করে মাইনাস 12 স্কোয়ার করে বিয়োগ করলেও পারতাম, কিন্তু আমরা এইভাবে করছি যাতে অঙ্কটা একটু ছোট করা যায়। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 30কে কাটলে 15 আর 3 15 হয়ে যাবে 45। তাহলে অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? এটারে আমরা একটা নিয়ম বের করব, কিন্তু নিয়ম বের করার আগে আমরা অঙ্কটাকে করব। আগে অঙ্কটা যদি করতে চাই এক্স ওয়াই, এখানে অবভিয়াসলি বড় সংখ্যা এক্স এবং ছোট সংখ্যা ওয়াই। এক্স ওয়াই গুণফল হচ্ছে 128 আর হচ্ছে ভাগফল বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু চলে আসবে 2। বড় সংখ্যাটা এক্স, তাই এক্সের মানটা আমাকে এখান থেকে বের করতে হবে, ওয়াইটা কাটতে হবে। ওয়াইটা কাটার জন্য প্রথমে এক্স ওয়াই মানে প্রথমটা গুণিত, এটা 1 নম্বর যদি সমীকরণ হয়, এটা 2 নম্বর সমীকরণ হয়, 1 ইন্টু 2 করব। ঠিক আছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু, দুটো শুধু গুণ করেছি, 128 গুণিত 2। ওয়াই ওয়াই দেখো কেটে গেল, তাহলে থাকলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 128 ইন্টু 2। তো এক্সের মানটা যখন বের করতে চাইবো, তখন এটাকে উৎপাদক যদি করে দিই, উৎপাদক করে শুধুমাত্র 2 বের করব। 64 ইন্টু 2 ইন্টু 2, কারণ এখানে 2 আছে, 2-এর জোড়া পেয়ে গেলাম। এবার দেখো এটা যখন আমরা এক্সের মানটা বের করব, এক্স ইকুয়াল টু আমাদের চলে আসবে রুট ওভার এটা, হ্যাঁ রুট ওভার এটা চলে আসবে, এক্স ইকুয়াল টু, বাদবাকি এটা একটু ভুলে যাও। তাহলে এখানে যদি রুট ওভার আসে 8 8 64 আর 8 2 2 আসবে, তা চলে আসলো আমাদের এখানে 16। ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখবে, কারণ ক্যালকুলেশনটা একটু শর্টকাট করে দেবো যাতে অঙ্কগুলো তোমরা তাড়াতাড়ি করতে পারো। তাহলে এখানে বড় সংখ্যাটার নিয়ম, সূত্রটা কী হবে? বড় সংখ্যাটি বের করার সূত্র হচ্ছে গুণফলকে বর্গমূল করা। তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম কি আসলো?
বড় সংখ্যার বের করার নিয়ম আসলো গুণ বর্গমূল। তাহলে ছোট সংখ্যা বের করার নিয়ম আসবে ভাগ বর্গমূল, মানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করে তাকে বর্গমূল করতে হবে। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেওয়া রয়েছে যে ছোট সংখ্যাটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। কি বললাম, ভাগ করে বর্গমূল। ভাগ মানে বড়টাকে 7 দিয়ে ভাগ করে দিতে হবে। তার ভাগ যদি করা যায়, এখানে আমি আর কিচ্ছু করব না, কিছু না করে আমি অপশন বলে দিতে পারবো, সেটা হয়ে যাবে আমাদের 15। কিছু না করেই কি করে সেই শর্টকাটটা তোমরা শিখো। শর্টকাটটা কি, এখানে যখন একক স্থানীয় অঙ্ক আমাদের 5 আছে, শর্টকাটটা ভালো করে শিখে রাখো, কাজে লাগবে পরীক্ষার সময়। 7 আছে, 5 আছে, 7 থাকুক আর না থাকুক আমাদের কোনো ফ্যাক্টর না, 5 আছে যেহেতু, তা যেহেতু 5 আছে তাহলে 1575কে ভাগ করতে হবে 7 দিয়ে। যখনই আমরা এই ভাগটা করব অবভিয়াসলি একক স্থানীয় কিন্তু 5 আসবে। একক স্থানে যখন 5 আসবে তখন এটাকে বর্গমূল করলে আমরা যেটা মান পাবো সেটার একক স্থানে কিন্তু 5 আসতেই হবে, আর কিছুই না। এটা যখন আমি 5 দেখলাম অপশন দিকে একবার তাকাই তাহলে চলে আসবে 15, কারণ আর কোনো অপশনে কিন্তু আমাদের 5 নেই। তাহলে অঙ্কটা করা যাক। তাহলে অঙ্কটা করে দেখি আমাদের সত্যি ওরকম আসে কি না। তা 1575কে 7 দিয়ে যখন আমরা ভাগ করব, 1575কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 17, 7 দুগুণে 14, 35 হবে, 5 7 35, 25। রুট ওভার যদি 225 করি তাহলে 15 15 225 হয়। বোঝা গেল? শর্টকাটটা এই অঙ্কটার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অঙ্ক দেখে তুমি অ্যান্সার করে দিতে পারবে। এর একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্কের যে সূত্র সেই সূত্রগুলো কিন্তু এখান থেকে আমরা এক এক করে শিখব। একক স্থানীয় অঙ্ক যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখবে যে কোনো পরীক্ষায় কিন্তু একক স্থানীয় অঙ্ক আসে। তাহলে 60 পর্যন্ত আগে থাকলে এর পরের দিন আমরা একক স্থানীয় অঙ্ক করব। থ্যাংক ইউ সবাইকে।